নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম অমিতার কথা। শুনতে থাকুন আজকের গল্প অমিতার কথা। বইটা শেষ করে পাশে নামিয়ে রাখলো অমিতা। বুকের মধ্যে দারুণ মোচড় আসছে, গলার কাছে কি যেন আটকে আছে। এইবার চোখ ফেটে জল আসবে, কিন্তু কাঁদতে চায় না অমিতা। বই পড়ে কান্নার কোনো মানে হয়? তবু সে সামলাতে পারল না, আঁচল চাপা দিল চোখে। নিস্তব্ধ দুপুর, 56 বছর বয়সী এক মহিলা উপন্যাসের পাতার কাল্পনিক নায়ক নায়িকার সমব্যথী হয়ে কাঁদছে। কেউ দেখার নেই। দুঃখের বই নয়, যাকে বলে সাধারণ বিয়োগান্ত কাহিনী, তাও নয়। ওসব পড়লে অমিতার কান্না আসে না। উপন্যাসের মধ্যে মৃত্যু বা বিচ্ছেদ তো থাকেই। ঠিক মতন লেখা হলে তাতে অল্প ব্যথার অনুভূতিও হয়, এবং যদি তা হয় জীবনের সার্থক রূপ, তাতে যে রসের সৃষ্টি হয় তা আসলে আনন্দই দেয়। সাহিত্য পাঠ তো সেই জন্যেই। কিন্তু অমিতা ভুল বোঝাবুঝি একেবারেই সহ্য করতে পারে না। জীবনটা এত ছোট, তবু কত সামান্য ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয়ে যায় কত সুন্দর সম্পর্ক। লেখক অনিমেষ রায়চৌধুরী এইরকম একটা ভুল বোঝাবুঝিরই কাহিনী লিখেছেন, বড় নিষ্পৃহভাবে। লেখকরা এমন নিষ্ঠুর হন কেন? একটা বাড়ির কথা প্রায়ই মনে পড়ে অমিতার। এই ধরনের বই পড়লে সেই বাড়িটার দু ধরনের রূপ চোখের সামনে ভেসে ওঠে। যাদবপুরের দিকে রাস্তার ধারে ছোটখাটো একটা পুকুর, সেখানেই তৈরি হচ্ছিল একটা বাড়ি। তখন অমিতাকে প্রায় যেতে হতো যাদবপুরে, তার দেওরের বাড়িতে। যাওয়া আসার পথে চোখে পড়ত সাধারণ বাক্স ধরনের বাড়ি নয়, বোঝাই যায় বেশ শখের বাড়ি। নানান ধরনের বারান্দা, বাইরের দিকে 2-3খানা সিঁড়ি। একসময় বাড়িটা সম্পূর্ণ হলো, চোখ জুড়ানো রং হলো। মাসের যাত্রীরা তাকিয়ে তাকিয়ে দেখে। অমিতার দেওর দিল্লিতে বদলি হবার পরে আর ওদিকে যেতে হয়নি। বছরখানেক পর এক রবিবার সকালে পিকনিক ছিল সোনারপুরে। গাড়িতে যেতে যেতে হঠাৎই সেই ষষ্ঠী বাড়িটার কথা মনে পড়ায়। জানালা দিয়ে দেখতে গিয়ে আটকে উঠেছিল অমিতা। বাড়িটা সেখানে নেই। একটা নতুন বাড়ির জায়গায় রয়েছে একটা পোড়ো বাড়ি। তবে কি জায়গাটা ভুল হলো? না, এই তো সেই পুকুর, আর এই তো পাশে স্টেট ব্যাংক। একই বাড়ি। আগে ছিল ভোরের আকাশ নীল, এখন রান্নার হাড়ির মতো কালো। এমনভাবে পুড়েছে যে কায়দার সিঁড়ি ও বারান্দাগুলো অদৃশ্য। অমিতা পাশ ফিরে তার স্বামীর বাহু চেপে ধরে ব্যাকুলভাবে বলেছিল, ওই দেখো, বাড়িটা পুড়লো কি করে? সুবিমল সহসা উত্তেজিত হয় না। তার ধারণা পৃথিবীর অধিকাংশ মানুষই অকারণে বাজে কথা বলতে ভালোবাসে। বিশেষত স্ত্রীজাতি সম্পূর্ণ যুক্তিহীন জীবনযাপন করে। সে মৃদু হাসে বলল, আমি সব জানতা নই। কোন বাড়ি কেন পড়ে তা নিয়ে আমি মাথা ঘামাবই বা কেন? সুবিমলের কাছে সবসময় এই রকমই উত্তর পায়। তবু অমিতার মনে থাকে না। সে তার ব্যাকুলতা বা তীব্র অনুভূতি না করে নিতে চায় স্বামীর সঙ্গে। সারাদিন ওই বাড়িটার কথাই মন জুড়েছিল অমিতার। পিকনিকে মন বসাতে পারেনি। স্বামীদের অফিসে সহকর্মীদের পিকনিক তেমন উপভোগ্য হয় না। কোনো বাড়ি হয় না, এমনি আসতে হয়। অমন স্বপ্ন দিয়ে গড়া বাড়িটা 1 বছরের মধ্যেই কেন পুড়ে বিভৎস হয়ে গেল? বাড়ি তো নয়, একটা সংসার। কত সংসার ওই রকম নষ্ট হয়ে যায় ভুল বোঝাবুঝিতে।
ইলেকট্রিকের আগুন, গ্যাস স্টোভ ফেটে যাওয়া নয়, বা অন্য কোনো দুর্ঘটনার কথা অমিতার মনেও আসে না। সে যেন দেখতে পায় এক অচেনা স্বামী স্ত্রীকে, আর তাদের জন্য তার খুব কষ্ট হয়। অনিমেষ রায়চৌধুরীর উপন্যাসটা অমিতা আবার তুলে নিল। শেষ কয়েকটা পাতা তার আর একবার পড়তে ইচ্ছে করছে। যে বই পড়ে কষ্ট হয়, চোখে জল আসে, সেই বইও মানুষ আবার পড়তে চায় কেন? অশোক আর উর্মিলা এই কাহিনীর নায়ক নায়িকা। শেষ পরিচ্ছদে তারা তীব্র অভিমানে পরস্পরকে দূরে ঠেলে দিচ্ছে, অথচ ভালোবাসা ক্ষয়ে যায়নি। মানুষ হিসেবেও দুজনেই অসৎ নয়। লেখক তো ইচ্ছে করলেই ওদের ভুল ভেঙে দিতে পারতেন। একটা দুটো বাক্যই যথেষ্ট ছিল। অমিতা যদি কোনো ক্রমে এই কাহিনীর মধ্যে ঢুকে পড়তে পারত, তাহলে সে বলে দিত, ওরে উর্মিলা, ভুল বুঝছিস কেন? অশোক তোকে সত্যিকারের ভালোবাসে, বাকি সব ঘটনা তুচ্ছ। বইটা নামিয়ে রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অমিতা। দু চোখ দিয়ে নেমে আসছে কান্নার ধারা। এই সময় দরজার সামনে এসে দাঁড়ায় এক যুবা। 25-26 বছর বয়স, সুঠাম স্বাস্থ্য, মাথায় ঝাঁকড়া চুল, গায়ে অল্প অল্প দাড়ি, জিন্স ও হলুদ গেঞ্জি পরা, ঠিক যেন আধুনিকতার ছাঁচে তৈরি। যুবকটির ভুরু কুঁচকে গেল। সে বলল, এ কি হয়েছে? হাসি ফুটে উঠল অমিতার মুখে, বেশ জলমলে হাসি। চোখে জল থাকলেও মানুষ আসতে পারে, তখন মুখখানা অপরূপ দেখায়। সে বলল, হে কি জোজো, তুই হঠাৎ চলে এলি যে? জোজো অর্থাৎ নিপুণ বলল, তুমি কাঁদছো কেন? কোনো খারাপ খবর এসেছে? না না, সেসব কিছু নয়। তুই আজ ফিরে এলি কি করে? কেন, তাতে তোমার আপত্তি আছে? ছেলে বাড়ি ফিরে এলে মা খুশি হয় না? সে কথা হচ্ছে না। তুই চলে এলি, দুর্গাপুরে তোর জরুরি কাজ ছিল যে। মনে করো, সাডেনলি আই ফেল্ট হোম সিক। ওখানে এত বাজে রান্না, আই মিসড ইওর আলু পোস্ত। এই দুপুরবেলা? কোন ট্রেন? কথা বলতে বলতে বাচ্চা মেয়ের মতন কোনো অপরাধ করে ধরা না পড়বার জন্য আস্তে আস্তে বইটাকে পেছন দিকে সরাবার চেষ্টা করলো অমিতা। নিপুণ ঠিক দেখে ফেলেছে, কাছে এসে বলল, বাংলা বই, এই জন্য চোখের জল? বেঙ্গলি বুকস আর লাইক অনিয়ন্স। মাঝে কথা বলিস না, তোরা তো কিছু পড়িস না। তোমাকে আগেও বাংলা বই পড়ে কাঁদতে দেখেছি। শেক্সপিয়ারের ওথেলো পড়িসনি? তোর কষ্ট হয়নি? হু রিডস শেক্সপিয়ার দিস ডেজ? মা, আই এম স্টার্ভিং। উমা, খেয়ে আসিসনি? এক্ষুনি খাবার গরম করে দিচ্ছি। চান করবি না? ছোট দোতলা বাড়ি, সুবিমলের বাবার আমলের। একসময় বাড়ি ভর্তি লোক ছিল, এখন স্বামী স্ত্রী দুটি মাত্র প্রাণী। নিপুণ প্রায় থাকে না। মেয়ের বিয়ে হয়ে গেছে জার্মানিতে, সেই জন্যই কাজের লোক বেশি রাখা হয়নি। একটা ঠিকে মেয়ে দুবেলা রান্না করে দিয়ে চলে যায়। আর অনেক দিনের পুরনো লোক রামরতন সরকারি অফিসে চাকরি করে, রাত্রিরে থাকে এখানে। বাড়ি পাহারা দেবার ভার তার উপরে। দুপুরবেলা একতলাটা একেবারে ফাঁকা। তাতে একটাই অসুবিধে, হঠাৎ কেউ এলে অমিতাকে নিজে এসে দরজা খুলতে হয়। বাবার ছেলের কাছে চাবি থাকে, অন্য কেউ বেল বাজালে অমিতা দোতলার বারান্দায় এসে দেখে নেয়। ফেরিওয়ালা বা অচেনা কারুকে দেখলে খোলেই না। রান্নাঘর একতলায়, ফ্রিজে কিছু না কিছু খাবার থাকে। নিপুণ ভাত খেতে চায় না, পাউরুটি আছে, খানিকটা মাংসও আছে। নিপুণ এর বেশি খাবে না। ফ্রিজে 2 বোতল বিয়ারও আছে, ঠান্ডা হয়ে, যদি ওর ইচ্ছে হয়তো নেবে। মাইক্রোওয়েভে মাংসটা গরম করতে দিয়ে অমিতা গোটা চারেক টোস্ট ছেঁকে নিল। স্নান করেনি নিপুণ,
এর মধ্যেই কম্পিউটার নিয়ে বসে গেছে। ইন্টারনেটের প্রবল নেশা। একদিন কম্পিউটারের সামনে সারা রাত বসে কাটিয়ে দেয়, একটা ইঁদুর দেখিয়ে দেয় সারা পৃথিবী। মাংসের বাটিতে টোস্ট চুবিয়ে খেতে খেতে নিপুণ বলল, প্রথমে তোমার চোখে জল দেখে আমার মনে হলো দিম্মার বুঝি কিছু হয়েছে। অমিতার মা থাকেন পাটনায়, 80 বছর বয়স, আছাড় খেয়ে পা ভেঙেছিল। শয্যাশায়ী হলেও এতে অবশ্য মৃত্যু ভয় নেই। আউয়েছি দিম্মা দিম্মা একই রকম আছে, রাত্রিরে ফোন করব। সাডেনলি আই রিয়েলাইজ তোমার চোখে জল থাকলে মুখটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায়। মেয়েদের সবচেয়ে পিওর দেখায় যখন তারা কাঁদে। সেই জন্যই বুঝি পুরুষ জাতটা এতকাল ধরে মেয়েদের কাঁদাচ্ছে। আই ডোন্ট রিপ্রেজেন্ট পুরুষ জাত টু ইউ, আই অ্যাম ইয়োর ডিয়ার লিটল সান। মা, অন্য মেয়েদের কাঁদাসনি যেন। সুপর্ণার খবর কি রে? অনেকদিন তো আসে না। ওসব কথা বলবার সময় নেই, গেট লস্ট। আমার অনেক কাজ আছে মা, রাত্রিরে আলু পোস্ত রান্না করে রেখো। অমিতা চলে এলো নিজের ঘরে। ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, একেবারে স্থির হয়ে। বিয়ের পর এই বাড়িতেই কেটে গেল 30 বছর। সে গৃহকর্ত্রী, কোণের ঘরটায় বসে আছে তার একমাত্র ছেলে। তার স্বামী ফিরে আসবে সন্ধ্যের সময়। কয়েক মুহূর্তের জন্য এই সবই বোধ হয় কেমন যেন হালকা হয়ে গেল, যেন অস্পষ্ট জল রঙে আঁকা। এর তুলনায় অশোক আর উর্মিলা নামের দুজন নারী পুরুষ অনেক বেশি বাস্তব। অন্য রাস্তায় অন্য একটা বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছে অশোক আর উর্মিলা। সুবিমল বলেছিল, সারাদিন তুমি একা একা থাকো, মেয়েটার বিয়ে হয়ে গেল, জোজো তো বাড়িতে থাকবেই না, তুমি সময় কাটাবে কি করে? লেখাপড়া শিখেছ, একটা কিছু কাজ নাও। স্কুলে টুলে পড়াবার দরকার নেই, একটা ছোটখাটো ব্যবসা করে দিতে পারি। অমিতা রাজি হয়নি। ব্যবসা সম্পর্কে তার ভয় আছে। একবার জয়ন্তী আজ শ্রীলেখার সঙ্গে শখ করেই শাড়ির ব্যবসা শুরু করেছিল। আজ পথে বন্ধ হয়ে অনেক টাকা দণ্ড গেছে। তার স্বামীরই তো টাকা। তাছাড়া ব্যবসা ট্যাবসা লোকে করে টাকা উপার্জনের জন্য। টাকা দিয়ে কি হবে? কোনো অভাব তো তার নেই। যারা টাকার অভাবে সংসার চালাতে পারে না তারা ওসব করুক। সময় কাটাবার জন্য বই পড়া যায়, গান শোনা যায়, মাঝে মাঝে থিয়েটারও দেখা যায়। এসব তো মানুষের জন্যই। ছোটবেলা থেকেই বই অমিতার প্রিয় সঙ্গী। বিয়ের পর কাছাকাছি সময়ের মধ্যে মেয়ে আর ছেলে জন্মালো। তাদের মানুষ করে তোলা। সুবিমল সব সময় ব্যস্ত, তাই মেয়ে আর ছেলের স্কুল কলেজের দায়িত্ব তাকেই নিতে হয়েছে। নিজে বই পড়বার সময় পায়নি। এখন তো সে ঝাড়া হাত পা। মাঝখানের বছরগুলির না পড়া বইগুলি সে পড়ে নিতে পারে। নতুন করে বই পড়া শুরু করে অমিতা। এক সময় বুঝতে পারল বই পড়ারও সঙ্গী লাগে, একা একা হয় না। অল্প বয়সে ভালো কিছু একটা পড়লেই বন্ধুদের সঙ্গে গল্প করতে ইচ্ছে হতো। ভালো কোনো খাবার ভাগ করে নেবার মতন। বন্ধুদের মধ্যে কাড়াকাড়ি হতো এক একখানা বই নিয়ে। রাত জেগে কোনো একটা বই শেষ করে তখনই ফোন করতে ইচ্ছে হতো কোনো এক বন্ধুকে। মায়ের কাছে এজন্য অমিতা বকুনি খেয়েছে কতবার। ছেলে বন্ধুরা সবাই হারিয়ে গেছে, শুধু একজন অসিত মেয়ের পরও সম্পর্ক রাখতে চেয়েছিল। দুপুরবেলা ফোন করত, অমিতাই কাটিয়ে দিয়েছে তাকে। বান্ধবীদের মধ্যে জয়ন্তী আর শ্রীলেখার সঙ্গে যোগাযোগ আছে এখনো, কিন্তু ওদের সংসার যন্ত্র বোধহয় বেশি ঘোরালো পেঁচালো। বই পড়ার অভ্যাস ওরা হারিয়ে ফেলেছে। কয়েকবার সদ্য পড়া কোনো বই সম্পর্কে জয়ন্তীর সঙ্গে আলোচনা করতে গিয়ে দেখেছে, একটু পরেই জয়ন্তী অন্য প্রসঙ্গে চলে যায়। আর শ্রীলেখা চাল মেনে বলে, আমি ভাই আজকাল গল্প উপন্যাস পড়ি না, যা সব রদ্দি লেখা হচ্ছে
মাঝে মাঝে শুধু কবিতা পড়ি। অমিতা জানে এই কথাটাও সত্যি নয়। শ্রীলেখার মুখে একটাও কবিতার লাইন সে কখনোই শোনেনি। নিপুণ যখন ছোট্ট ছিল অতি দুরন্ত ছিল। তাকে ঘুম পাড়াবার সময় গল্প বলতে হতো। তারপর এমনই তার গল্পের নেশা হয়ে গেল যে সব সময় জ্বালাতন করত, গল্প বলো মা, গল্প বলো। তখন কত গল্পই বানাতে হয়েছে অমিতাকে। একটু বড় হতেই গল্পের নেশা কোথায় মিলিয়ে গেল। এখন বাংলা দূরের কথা, ইংরেজি গল্পের বইও পড়ে না। কোলের কাছে বাচ্চা শুইয়ে নিপুণকে ঘুম পাড়াবার জন্য থাবড়াতে থাবড়াতে গল্প বলবার কথা এখনো হঠাৎ মনে পড়ে যায়। সেই ছেলে এখন মাকে বলে গেট লস্ট। অবশ্যই আর কি করেই বলে। ছেলে আর মেয়ে দুজনকেই পড়ানো হয়েছে মিশনারি স্কুলে। সেটাই তো এখনকার রীতি। এই ধরনের পরিবারের সব ছেলে মেয়েরাই তো ওইসব স্কুলে পড়ে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে যে মাতৃভাষা যত্ন করে শেখানো হয় না, দেশের সরকারেরও তা নিয়ে মাথা ব্যথা নেই। তা তো অমিতা জানতো না। বুঝতে বুঝতে এতটাই সময় কেটে গেল, ক্লাস 7-8 ছেলে মেয়েকে স্কুল ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করবার প্রশ্নই ওঠে না। অমিতা সেরকম প্রস্তাব দিলে তাকেই সবাই পাগল ভাবত। ছেলেবেলায় সেরকম ক্ষীণ ইচ্ছা হয়েছিল অমিতার, কিন্তু তখন নিপুণকে মিশনারি স্কুল ছাড়িয়ে বাংলা স্কুলে পড়ালে সে কি এমন কম্পিউটারে এক্সপার্ট হতে পারত? এই বয়সেই বিভিন্ন কোম্পানি তাকে ডাকাডাকি করে। তবে নিপুণ চাকরি নেবে না, কনসালটেন্ট হিসেবে তার ভালোই উপার্জন। মেয়ে বাসবীর বিয়ের সময় কয়েকখানি বই উপহার পেয়েছিল। আজকাল তো বিয়েতে বই দেওয়ার রেওয়াজই উঠে গেছে। বিশাল আয়োজন হয়েছিল সেই বিয়ের, কেউ বাদ থাকেনি। বোধহয় গরিব আত্মীয় স্বজনেরা দিয়েছে ওই বইগুলো। বিয়ের পরে জার্মানি যাওয়া, অত উপহার সামগ্রীর অনেক কিছুই রেখে যেতে হবে। অমিতা বলেছিল, কি রে বইগুলো নিয়ে যাবি না? বইগুলো নিয়ে যাবি না খুকি? বাংলা যে একেবারে ভুলেই যাবি। তবু সময় পেলে একটু আধটু পড়বি, লোকে তো সেই জন্যই দিয়েছে। মাসবি খানিকটা অভিমানের মতো সুরেই বলেছিল, আমাকে কি ভালো করে বাংলা শিখিয়েছ তোমরা? স্কুলে এলেবেলে বাংলা, অন্য কত পড়ার চাপ। তোমরা তো সব সময় বলতে ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হবে। বাংলা পড়বো কখন? কলেজে বাংলা সাবজেক্টই ছিল না, অভ্যেস নেই। এখন বাংলা বই 2-3 পাতার বেশি পড়তে পারি না, পড়তে গেলে হাঁপিয়ে যাই। অনেক কথার মানেই বুঝতে পারি না। ডিকশনারি দেখে দেখে গল্পের বই পড়া যায়? তাছাড়া বইয়ের কত ওজন হয় জানো না? মাসবির স্বামী অভিরূপ, নীলের ছেলে, অতি ভালো এবং ভদ্র। সে বাংলায় বেশ কথা বলতে পারে, কিন্তু এক বর্ণ পড়তে পারে না, অক্ষর জ্ঞানী হয়নি। সুতরাং প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে গুচ্ছের বাংলা বই জার্মানিতে নিয়ে যাবেই বা কেন? ঝনঝন করে টেলিফোন বেজে উঠল। টেলিফোনের সঙ্গে ফ্যাক্স মেশিন জোড়া আছে। ধরতে দেরি করলে সেই মেশিন চালু হয়ে যায়। অমিতা দৌড়ে গেল। হ্যালো হ্যালো, কে অমিতা? আমাকে চিনতে পারছ? ঠিক ধরতে পারছি না। আগে কিন্তু গলা শুনলেই চিনতে পারতে। কে আপনি? আপনার কি দরকার বলুন। আমি অসিত। ও অসিত, কি খবর? তুমি তো বাইরে ছিলে, কোথা থেকে বলছো? কলকাতা থেকে, গত সপ্তাহে এসেছি, এখন কিছুদিন থাকবো। তুমি ভালো আছো? অবশ্য জয়ন্তীর কাছ থেকে তোমার খবর মাঝে মাঝে পাই। একদিন তোমার সঙ্গে দেখা হতে পারে। তোমার স্ত্রী কি যেন নাম? কেয়া? আসেনি সে? হ্যাঁ এসেছে, ছেলে মেয়েরাও। আচ্ছা, তোমার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে একদিন বাড়িতে এসো। কেয়ার শরীরটা ঠিক ভালো নেই অমিতা। আমি একা যদি কোনোদিন, তোমার বাড়িতে না হোক অন্য কোথাও, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে।
হিয়ার শরীর ভালো হোক, তারপর ওকে নিয়েই একদিন বাড়িতে এসো। ফোন রেখে দিল অমিতা। অসিত অতীতের প্রেত। বিয়ের আগে প্রায় রোজই দেখা হতো। অসিতের মধ্যে প্রেম প্রেম ভাব ছিল, হাত জড়িয়ে ধরতো প্রায়ই, কিন্তু অমিতা কখনোই প্রশ্রয় দেয়নি। মানুষ হিসেবে অসিতকে সে কখনোই ঠিক পছন্দ করতে পারেনি। চরিত্রে কোনো গভীরতা নেই, সব কথাই যেন কথার কথা। অমিতার সামনে যেসব স্তুতিবাক্য উচ্চারণ করত, ঠিক সেই কথাগুলোই আমার আড়ালে বলতো জয়ন্তীকে। এই নিয়ে জয়ন্তী আর অমিতা কত যে হাসাহাসি করেছে তা তো অসিত জানে না। জয়ন্তীর সঙ্গে যে অসিতের এখনো যোগাযোগ আছে তাও অবশ্য জানতো না অমিতা। জয়ন্তী আগে সব কথাই বলতো তাকে, এখন গোপন করে যায়। যাকে করুক। তার সেই অসিত তার সঙ্গে দেখা করতে চায়, কোনো প্রশ্নই ওঠে না। বিয়ে হয়েছে সম্বন্ধ করে সুবিমলের সঙ্গে। অমিতা মানিয়ে নিয়েছে। সুবিমলের সঙ্গে তার ভুল বোঝাবুঝির কোনো সুযোগ সে দেয়নি কখনো। আসেনি কোনো তৃতীয় ব্যক্তি। একবারই একটা উপক্রম ঘটেছিল, তাও অমিতার অজ্ঞাতসারে। বিয়ের সময় ভর্তি বাড়ি। অমিতার দেওর চন্দনের এক গাদা বন্ধু বান্ধব আড্ডা দিতে আসতো প্রায়। চন্দনের এক বন্ধু রজত গান গাইতো বেশ ভালো। এখন গায়ক হিসেবে মাঝারি ধরনের খ্যাতিও হয়েছে। সেই রজত খুবই বৌদি বৌদি করত। অমিতাকে দিয়ে গান গাওয়াবার চেষ্টা করত। অনেকটা ন্যাওটা ধরনের হয়ে গিয়েছিল। ওই রজতকে যে সুবিমল পছন্দ করে না তা বেশ কিছুদিন বুঝতে পারেনি অমিতা। সুবিমল অনেকটা উদাসীন ধরনের, আড্ডা দিতে ভালোবাসে না। বাড়িতে কি হচ্ছে, কারা আসছে তা নিয়েও যেন মাথা ঘামাবার সময় নেই। একদিন শুধু রজতের প্রসঙ্গে সুবিমল বলেছিল, ওই রাস্কেলটা আবার এসেছে, যাও, তোমাকে গান শোনাবার জন্য ডাকছে। ওই একটি শব্দ শুনে সজাগ হয়ে গিয়েছিল অমিতা। সঙ্গে সঙ্গে রজতকে বাদ দিয়ে দিয়েছে নিজের জীবন থেকে। তৃতীয় ব্যক্তি না, রক্তমাংসের কেউ নেই। কলেজ জীবনে প্রথমে ওথেলো পড়ে খুব কষ্ট হয়েছিল অমিতার। তারপর অরসন ওয়েলসের ফিল্ম, সেটা দেখেও সে চোখের জল সামলাতে পারেনি। সেও তো ভুল বোঝাবুঝির কাহিনী। ওথেলো আর ডেসিডোমিনা দুজনেই সরল নিষ্পাপ, ভালোবাসায় খাদ ছিল না। শুধু ভুল বোঝাবুঝির জন্য দুজনেরই জীবন নষ্ট হয়ে গেল। ওই কাহিনীতে অবশ্য একটা খল চরিত্র ছিল, ইয়াগো। সেই নানান কুচক্র আর দুজনের মধ্যে চরম অবিশ্বাস এনে দিয়েছে। এই কালে আর ওই রকম খল চরিত্র বা তৃতীয় ব্যক্তির দরকার হয় না। মানুষ এমনই আত্মকেন্দ্রিক হয়ে গেছে। ইয়াগোর বদলে স্থান নিয়েছে ইগো। সেই ইগোই যখন তখন সংঘর্ষ বাঁধায়। সুবিমলের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়নি অমিতার, কিন্তু কোনো বোঝাবুঝি কি হয়েছে? এতগুলো বছর একসঙ্গে কেটে গেল, তবু কতটুকু চেনে পরস্পরকে? অমিতার মনের খবর কিছুই রাখে না সুবিমল। অমিতাও কি সুবিমলকে বোঝবার চেষ্টা করেছে? নিজের ব্যবসা নিয়ে সদা ব্যস্ত সুবিমল। ব্যবসায় তার ধ্যান জ্ঞান, তাতে অনেক রকম ওঠা পড়া থাকে। কখনো কখনো নিশ্চয়ই সে দারুণ মানসিক যন্ত্রণায় থাকে, কিন্তু অমিতা তার ভাগ নিতে পারে না। বইয়ের সঙ্গে কোনো সম্পর্কই নেই সুবিমলের। সকালে দৈনিক পত্রিকায় সামান্য চোখ বুলিয়ে মন দিয়ে পড়ে বিজনেস জার্নাল। তবে অমিতার বই পড়ায় কখনোই সে বাধা দেয়নি। শুধু একদিন তার একটা মন্তব্যে অমিতা যেন আতে ঘা খেয়েছিল। রাতের বেলা বই হাতে অমিতাকে দেখে সুবিমল বলেছিল, আজ আবার ওটা কি পড়ছো, কবিতা নাকি? হ্যাঁ? কথা শুনে এমনই অবজ্ঞার ভাব ছিল, তা একেবারেই পছন্দ করেনি অমিতা। আহতভাবে জিজ্ঞেস করেছিল, কেন, কবিতা পড়াটা কি দোষের? সুবিমল বলেছিল, ও সব তো কলেজের ছোকরা ছোকরিরা পড়ে, তোমার বয়স হয়ে গেছে, টের পাও না?
এখন ওইসব ন্যাকা ন্যাকা কথা ভালো লাগে? মুখে মুখে তর্ক করার স্বভাব নয় অমিতার। চুপ করে গিয়ে সে মনে মনে গুমড়েছিল। বয়স হয়ে গেলে বুঝি কবিতা পড়তে নেই? তাহলে বয়স হয়ে গেলেও কবিরা কবিতা লেখে কেন? রবীন্দ্রনাথ ঠাকুর যে 80 বছর বয়স পর্যন্ত কবিতা লিখে গেলেন, সে কি সবই অল্প বয়সীদের জন্য? সবই নাকা নাকা কথা। প্রথম প্রথম অবশ্য সুবিমলকে দলে টানবার চেষ্টা করতো অমিতা। কবিতা শুনে বুঝবে না, কিন্তু গল্প শুনতে তো ভালো লাগতে পারে। রাত্রিরে আলো নিভিয়ে শুয়ে পড়বার পর অমিতা বলেছিল, তুমি তো বইটই পড়ো না, আজ একটা উপন্যাস পড়ে আমার খুব ভালো লাগলো, এত সুন্দর লেখা। শুনবে শুনবে তুমি গল্পটা? মেজাজ বেশ প্রসন্ন ছিল সুবিমলের। সেও বলেছিল, হ্যাঁ হ্যাঁ, শোনাও না, শোনাও গল্পটা। 3 থেকে 4 মিনিট, তারপরেই নাক ডাকতে শুরু করে তার। অমিতা আদর করে ঠেলা দিয়ে বলে, এই এই তারপর শোনো। সুবিমল ঝরানো গলায় বলে, বাকিটা কাল শুনবো প্লিজ। বাড়ি ফিরে প্রতিদিন ঠিক 3 পেগ হুইস্কি পান করা অভ্যাস সুবিমলের। সেই জন্যই খাবার পর শোয়া মাত্রই ঘুম। এক বিছানায় পাশাপাশি দুজন। ইদানিং শরীরের সঙ্গে কোনো সম্পর্কই নেই। স্বামী স্ত্রী মানে একসঙ্গে থাকা। ছেলে মেয়ের মা বাবা হওয়া তো হয়েই গেছে ঠিকঠাক। সামাজিকতা করবার জন্য স্ত্রীকে নিয়ে যেতে হয় অফিসের পার্টিতে, সকলেই স্ত্রীকে আনে। আর বাড়িতে ঠিক সময় ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া। 9 মাসে 6 মাসে হঠাৎ যেন মনে পড়ে শরীর বলেও একটা ব্যাপার আছে। 60 বছর পেরিয়ে গেল যে পৌরুষ একেবারে কয়ে যায়নি, এইটা প্রমাণ করবার জন্যই যেন সুবিমল নাপাদাপি শুরু করে বিছানায়। আত্মসমর্পণে একটুও কুণ্ঠা প্রকাশ করে না অমিতা। তবু কিছুই যেন আগেকার মতন ঠিক সুরে বাজে না। রতিকর্মটি সেরে ঘুমিয়ে পড়ে সুবিমল। তার স্ত্রী তৃপ্ত হলো কিনা, কিছু অসমাপ্ত রইল কিনা, সেই প্রশ্নই মাথায় আসে না তার। সুবিমলের তুলনায় অমিতার ঘুম অনেক কম। আলো জেলে বই পড়লে স্বামীর ঘুমের ব্যাঘাত হবে, তাই প্রায়ই রাতে সে নিঃশব্দে বিছানা ছেড়ে পা টিপে টিপে চলে যায় পাশের ঘরে, বই খুলে বসে। দিনের বেলা অর্ধেক পড়া বই শেষ করবার জন্য এক এক রাতে ছটফট করে সে। সবসময় নতুন বই পাবে কোথায়, তাই পুরনো ক্লাসিক বইগুলিও পড়ে বারবার। শুধু বাংলা নয়, কলেজ জীবন থেকে ইংরেজি সাহিত্য ভালোবাসে সে। ইংরেজি গোয়েন্দা গল্প তার প্রিয়। আগাথা ক্রিস্টি মোট 80খানা বই লিখেছেন, সবই তার পড়া। বেলজিয়ান লেখক জর্জ সিমেনোর বইগুলির ইংরেজি অনুবাদ তার খুব পছন্দ। বই পড়া শেষ করে বিছানায় ফিরে এসেও কোনো কোনো দিন তার ঘুম আসে না, ছটফট করে। হঠাৎ হঠাৎ একজন পুরুষ মানুষের কথা মনে পড়ে। হ্যাঁ, স্বামীর পাশে শুয়েও সে যে পরপুরুষের কথা চিন্তা করে, এটা সত্যি। সেই সব পুরুষদের কারোর নাম হ্যামলেট, কারোর নাম গোরা, কারোর নাম শশী, আলামলের কয়েকটির নামও আছে। রক্ত মাংসের জীবন্ত পুরুষের কথাও যে চিন্তা করে না তা নয়। কয়েক মাস ধরে অনিমেষ রায়চৌধুরী তার রাত্রির শয্যাসঙ্গী। লেখকরা এখন আর অলিক নয়। বই বা পত্রপত্রিকায় প্রায় তাদের ছবি চাপা হয়, টিভিতেও দেখা যায়, চেহারা চেনা যায়। অমিতা যে এই লেখকটির খুব ভক্ত তা নয়, তবে পরপর কয়েকটি বই পড়ে প্রায়ই ওর সঙ্গে মনে মনে কথা বলে সে। চাঁচা ছোলা ভাষায় ইনি যেভাবে মানুষদের জীবনের কথা লিখে যান, তাতে যেন অন্যরকম একটা জীবন দর্শন ফুটে ওঠে। প্রেমের কাহিনী বেশি লেখেন, কিন্তু সেই প্রেমে চিরন্তনতা নেই, এটা কিছুতেই মানতে পারে না অমিতা। খানিকটা তীর্যক ভাবে এই লেখক যেন বলতে চান, হোক না 2 বছর বা 5 বছর, তার মধ্যেই ভালোবাসা সার্থক করে নাও। মানুষের জীবনকে ইনি ছোট করে আনেন। একজন মানুষ 80 বছর বাঁচলেও তার আসল আয়ু যেন বড়জোর 10 বছর।
লেখকের সঙ্গে ইচ্ছে করলে দেখাও করা যায়। বইমেলায় অনেক লেখককে সই দিতে দেখেছে অমিতা। অনিমেষ রায়চৌধুরীকেও একদিন দেখেছিল নন্দন চত্বরে। ঠিকানা বা টেলিফোন নম্বর জোগাড় করা এমন কিছু শক্ত নয়, কিন্তু পাঠক পাঠিকারা ফোন করলে কি লেখকরা বিরক্ত হন? মাড়িতে গিয়ে দেখা করতে চাইলে কি দরজা বন্ধ করে দেবেন মুখের উপরে? খ্যাতির সঙ্গে কি দাম্ভিক হয়ে জানে না? অবশ্য এদের সময়ের দাম আছে। সবাই যদি বাড়িতে গিয়ে জ্বালাতন করে। তবে সংকোচ কাটিয়ে একদিন ফোন করেছিল অমিতা। অনিমেষ রায়চৌধুরী নিজেই ধরেছিলেন। অমিতার ধারণা ছিল বিখ্যাত বা ব্যস্ত লোকেদের সেক্রেটারি থাকে, তারা আগে ফোন ধরে, জিজ্ঞেস করে কে কথা বলছেন, কি চাই ইত্যাদি। প্রথমেই লেখকের গলা শুনে অমিতা একটু ঘাবড়ে গেল। সে বলল, আপনি আমাকে চিনবেন না, আমি একজন সাধারণ পাঠিকা। কয়েকটা কথা জিজ্ঞেস করবার ছিল, কিন্তু তাকে মাঝপথে থামিয়ে লেখক খানিকটা কৌতুকে সুরে বললেন, কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তো? এইরকমই তো হয়, প্রথম আলাপেই কি গড়গড় করে সব বলা যায়? আমারও তো এরকম হয়, অচেনা কারোর সঙ্গে ভালো করে কথাই বলতে পারি না। আপনার কি নাম? লেখকটি সাবলীল ভঙ্গিতে অনেকটা জড়তা কেটে গেল অমিতার। এরপরে কিছুক্ষণ টুকটাক কথা হলো। অমিতা জিজ্ঞেস করলো, আমি কি একদিন আপনার বাড়িতে গিয়ে দেখা করতে পারি? অনিমেষ রায়চৌধুরী সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, আসতেই পারেন, যে কোনো রবিবার সকালে। অমিতা তবু জিজ্ঞেস করলো, আপনার কোনো অসুবিধা হবে না তো? মানে আপনার যদি সময় নষ্ট হয়? লেখক বললেন, না না, রবিবার আমি লিখি না, চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আমার বাড়ি চেনেন? সুবিমল ট্যুরে গেছে, ছিলেও দুর্গাপুরে। সেই রকম একটা রবিবার সকালে অমিতা যাবার জন্য তৈরি হলো। স্বামীকে বা ছেলেকে কিছুই বলেনি, জানলে ওরা হাসাহাসি ঠাট্টা আর কিও করতো নিশ্চিত। বাংলা বইয়ের লেখক ওদের কাছে অকিঞ্চিতকর প্রাণী, না জানানোটা কি দোষের? লেখকের বাড়িতে বউ ছেলে মেয়ে নিশ্চয়ই আছে, রবিবার সকালে দেখা করতে যাওয়াটা মোটেই অস্বাভাবিক কিছু নয়। কোনো বড় মানুষের কাছে প্রথমবার গেলে কিছু না কিছু হাতে করে নিয়ে যাওয়া উচিত। কি নেবে? একটা শার্ট পিস কিংবা পাঞ্জাবি? না না, সেটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? কলম? ওদের নিশ্চয়ই অনেক কলম থাকে। শেষ পর্যন্ত পাড়ার দোকান থেকে এক বাক্স সন্দেশ নিয়ে গেল অমিতা। মাঝপথে এসে অমিতার মনে একটা প্রশ্ন দেখা দিল। টেলিফোন আলাপে শুধু গলার আওয়াজ শুনেছেন, লোকটা ভেবে বসেননি তো অমিতা একটি তরুণী? ওরা তো কম বয়সীদেরই পছন্দ করেন, ওদের নায়িকারা সবাই তরুণী। প্রৌঢ়াকে দেখে নিরাশ হবেন না তো? হলে হবেন, কি আর করা যাবে, পাঠিকাদের সবাইকেই সুন্দরী আর তরুণী হতে হবে নাকি? লেখক নিজেই কি কন্দর্পকান্তি, বয়সও তো কম হলো না। অমিতার অবশ্য এই কথাও মনে হলো, এই বয়সও তার শরীরের গড়ন অন্য অনেকের চেয়ে ভালো, সাজলে গুজলে এখনো। জোজো মাঝে মাঝে ইয়ার্কি করে বলে, মা, ইউ আর গেটিং ইয়ঙ্গার এভরি ডে। মিল দেবার পরে দরজা খুললেন স্বয়ং লেখক। অমিতা আস্তে আস্তে নিজের নাম জানিয়ে বলল, আমি টেলিফোন করেছিলাম আপনাকে, আপনি আসতে বলেছিলেন। আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অমিতার কথা। অমিতা শেষ পর্যন্ত অনিমেষ রায়চৌধুরীর বাড়িতে গিয়েছে, কিন্তু তারপর কি ঘটল তার বাকি কথাগুলি থাকছে আজ রাত 10টায়। যারা শুনছেন গল্পটি তারা অবশ্যই চোখ রাখুন আমার কবিতা পাঠ চ্যানেলে। বাকি অংশটুকু অবশ্যই শুনে নিন আজ রাত 10টায়। সবাই খুব ভালো থাকুন, জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলে।